জীবন যদি বাঁকে বাঁকে নিস্তরঙ্গ হয়ে যায়, তখন সেই জীবনে কালবৈশাখীর ঝড় আনতে পারে একমাত্র ভ্রমণ। যদি একদিনের ছুটিও পান, তাহলে ঘুরে আসতে পারেন হাওড়া জেলার দেউলটি। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, তার ব্যবহৃত কলম, চেয়ার, খাতা, রেডিও, রামের সুমতি গল্পের সেই পেয়ারা গাছ, সেই পুকুর যেখানে গল্পে এবং বাস্তবেও কার্তিক ও গণেশ নামের দুটি রুই ও কাতলা মাছ ছিল। তাছাড়া এখানে রয়েছে বিস্তীর্ণ বেলাভূমি ও রূপনারায়ণ নদীর চর, সঙ্গে রক্তিম আকাশ আর সূর্যাস্ত। এখন আমরা এসে পৌঁছেছি 116 জাতীয় সড়কে, যা কোলাঘাট থেকে হলদিয়া পর্যন্ত দীর্ঘ। এই জায়গাটার নাম রাধামণি। যদি আমি পেছন দিকে যাই, তাহলে পৌঁছে যাব দীঘা। সোজা গেলে যাব মেছেদা ও কোলাঘাট। বাম দিকে এই যে রাস্তাটা, এটা গিয়েছে পাঁশকুড়া, এবং ডান দিকের রাস্তায় যদি আমি যাই, তাহলে যাব তমলুক। আজ আমাদের গন্তব্য দেউলটি। মেদিনীপুর, খড়গপুর, হলদিয়া, কাঁথি, হাওড়া কিংবা কলকাতা থেকে সহজেই বাসে করে কোলাঘাটের পাশে দেউলটিতে আসতে পারেন। সেখান থেকে টোটোতে 20 টাকা দিয়ে শরৎচন্দ্রের বাড়ি সামতাবেড় আসতে পারেন। তাছাড়া হাওড়া লোকাল কিংবা খড়গপুর বা মেদিনীপুর লোকাল ট্রেনে করে দেউলটি স্টেশনেও নামতে পারেন। নিজের বাইক বা গাড়ি থাকলে ন্যাশনাল হাইওয়ে দিয়ে দেউলটি এবং পরে সামতাবেড় গ্রামে আসতে পারেন। শীতকালে বনভোজনের জন্য কিংবা দিনান্তে ও সপ্তাহান্তে ভ্রমণের জন্য উপযুক্ত এই স্থান। এই বাজারটি রামতারক বাজার। রামতারক পেরোনোর পরই আমরা এসে পৌঁছে গেলাম মেছেদা ফ্লাইওভারে। ডান দিকে যে চিমনিগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আসলে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের চিমনি। এখান থেকেই কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং সেই বিদ্যুৎ বিভিন্ন জেলা, যেমন কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, বর্ধমান ইত্যাদি জেলায় সরবরাহ করা হয়। মেছেদার পর কোলাঘাটে এসে আমাদের 16 নম্বর জাতীয় সড়ক ধরতে হবে এবং ডান দিকে বেঁকে, অর্থাৎ কলকাতা কিংবা হাওড়ার দিকে এগোতে হবে। এখন আমরা রয়েছি কোলাঘাট ব্রিজের উপর, যার আরেকটি নাম শরৎ সেতু। কোলাঘাট ব্রিজের পর 3 থেকে 3.5 কিলোমিটার গেলেই পড়বে দেউলটি। এই দেউলটি থেকে আমাদের বাম দিকের রাস্তা ধরতে হবে। এখন আমরা রয়েছি দেউলটিতে এবং দেখুন জাতীয় সড়ককে ডান দিকে রেখে
আমরা বাম দিক ধরে যাচ্ছি এবং 3 কিলোমিটার পরেই আমরা পৌঁছে গেলাম শরৎচন্দ্রের বাড়ি সেই সামতাবেড় গ্রামে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি বা শরৎকুঠি শরৎ স্মৃতিমন্দির হিসেবেও পরিচিত, যা রূপনারায়ণ নদীর তীরে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় সমতাবেড় গ্রামে অবস্থিত একটি গৃহ জাদুঘর। বারবার বন্যাতে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, পরে সরকার তা মেরামত করে। বাঙালি ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি পশ্চিমবঙ্গ ঐতিহ্য কমিশন আইন এর অধীনে সুরক্ষিত একটি ঐতিহাসিক স্থান। উনিশশো 23 সাল থেকে 12 বছর তিনি দেউলটি লাগোয়া এই সামতাবেড় গ্রামে বসবাস করেছিলেন। তারপর তিনি কলকাতা চলে যান। সেখানে 3 বছর পর তিনি প্রয়াত হন। বাড়ির সামনে বাগানেই রয়েছে তার আবক্ষ মূর্তি। আমরা এখন রয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির নিচের বারান্দায়। বাড়ির বাম দিকে এই যে রুমটি আমরা দেখতে পাচ্ছি, এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কর্মস্থান ছিল। এই চেয়ারে বসেই তিনি লিখতেন। এটি তার বুক সেলফ, বইয়ের তাক। সামনে রয়েছে তার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর ছবি। ওপরে রয়েছে লেখকের ভাইয়ের ছবি। বাড়িটি চুন সুরকি দিয়ে তৈরি। সামনে যে জানালাটি দেখতে পাচ্ছেন, এই জানলাটি খোলা থাকত। রূপনারায়ণ তখন এই জানলার পাশ দিয়েই বয়ে যেত এবং লেখক এই জানলার পাশে বসেই লিখতেন। এই ঘরটি লেখকের বৈঠকখানা। অসংখ্য স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী যেমন হেমচন্দ্র ঘোষ, বিপ্লবী শচীন সান্যাল, বারিন ঘোষ, উপেন বন্দ্যোপাধ্যায়, চারু রায়, অমরেন্দ্র চট্টোপাধ্যায়, বিপিন গাঙ্গুলি, এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসু রাত্রিতে জলপথে এসে এই বৈঠকখানায় গুপ্ত মিটিং করতেন। এই বৈঠকখানায় রয়েছে লেখকের ব্যবহৃত হুঁকো, ভাল্ব দেওয়া রেডিও। এই সামনের যে সোফাটি দেখছেন, এখানেই শরৎবাবু বসে বিপ্লবীদের সঙ্গে মিটিং করতেন। দেখুন, ডান দিকে রয়েছে বেড়া দেওয়া একটি খাঁচা। এখানে শরৎবাবু ময়ূর পুষতেন, কিন্তু এখন ময়ূর পোষা নিষিদ্ধ, তাই সেখানে কোনো ময়ূর নেই। বাড়ির পেছনের ডান দিকে লক্ষ্য করুন, এখানে ছিল বাড়ির দোতলা হেঁসেল বা রান্নাঘর। বন্যার সময় রান্নাঘরটি পড়ে যায়, তারপরে আর মেরামত করা হয়নি। এরপরেই এখন যেটি দেখতে পাচ্ছি, এটি শরৎবাবুর ধানের গোলা বা হামার। এখানেই থাকতো বাড়ির ধান। এই ধানের গোলার পেছনেই রয়েছে বাড়ির ঠাকুর ঘর। এই যে জায়গাটা, এখানেই ছিল কিন্তু দোতলা হেঁসেল।
আমরা সব দেখার পর এখন যাচ্ছি ওপরে, বাড়ির দোতলায়। এখানে বসবাসের আগে কর্মসূত্রে লেখক ছিলেন বার্মাতে, তাই এই বাড়িটিতেও বার্মার বাড়ির চিত্র পরিষ্কার পাওয়া যায়। ওপরে চারিদিকেই রয়েছে খোলা বারান্দা। উনিশশো সালে এখানে জমি কেনার পর শরৎচন্দ্র নিজে এই গ্রামটির নাম পরিবর্তন করে রাখেন সামতাবেড়, যার পূর্বে নাম ছিল সামতা। তার জন্ম হয় হুগলি জেলার দেবানন্দপুরে। বিহারের ভাগলপুরে মামাবাড়িতেই কাটিয়েছিলেন শৈশবের বেশিরভাগ সময়। বড় হয়ে কর্মসূত্রে ব্রহ্মদেশ যেতে হয় তাকে। 11 বছর পর ফিরে আসেন হাওড়া জেলার শিবপুরে। জানা যায় 6 জন মজুর ও 3 জন ঘরামিকে নিয়ে 1700 টাকা ব্যয়ে তিনি এই গৃহটি নির্মাণ করেছিলেন। 1923 সালের ফেব্রুয়ারি থেকে তিনি এখানে থাকা শুরু করেন। এই বারান্দাতেই বসে তিনি লিখেন দেবদাস, বৈকুণ্ঠের উইল, দেনা পাওনা, দত্তা, নিষ্কৃতির মতো জনপ্রিয় উপন্যাস এবং মহেশ, রামের সুমতির মতো বিখ্যাত ছোট গল্প। ব্রহ্মদেশে অনেক দিন ছিলেন শরৎচন্দ্র। সামতাবেড়ের বাড়িটিও বার্মিজ পরিকাঠামোতে তৈরি। দোতলা বাড়িটিতে রাখা আছে সাহিত্যিকের নিজস্ব সামগ্রী। একটি ছোট গ্রন্থাগারও আছে। এখন আমরা যে রুমটি দেখছি এটি শরৎচন্দ্রের শোয়ার ঘর ছিল। ওপরে তার 2টি রুম রয়েছে। বাম দিকের রুমটিতে থাকতেন তিনি নিজে এবং ডান দিকের যে রুমটি সেখানে থাকত তার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী। শোনা যায় তার মৃত্যুর পরেও 24 বছর হিরণময়ী দেবী এই বাড়িতে বসবাস করেন এবং মৃত্যুশয্যায় ওপরের ওই রুমটিই ছিল তার একমাত্র আশ্রয়। সামনের পুকুরটির উল্লেখও তার গল্পে পাওয়া যায়। এই যে চেয়ারটি দেখছি আমরা, এখানে বসেই তিনি বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই রাধাকৃষ্ণের মূর্তিটি রাসবিহারী বসু জেলে যাওয়ার পূর্বে তাকে উপহার দিয়ে যান। কংগ্রেসের পাশাপাশি বিপ্লবীদের সঙ্গেও তার যোগাযোগ ছিল নিবিড়। তার লেখাতে এর প্রতিফলনও ঘটেছিল। শরৎচন্দ্রের লেখা পথের দাবি উপন্যাসটি তৎকালীন ব্রিটিশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল। এই বাড়িতেই বাস করতেন শরৎচন্দ্রের দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী এবং ভাই স্বামী বেদানন্দ, যিনি বেলুড় মঠের একজন সন্ন্যাসী ছিলেন। বাগানে এদের 3 জনেরই সমাধি রয়েছে। সামনে আমরা দেখছি শরৎবাবুর দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর স্মৃতি মন্দির এবং পেছনে বাম দিকে রয়েছে স্বামী দেবানন্দ, লেখকের ভাই, এবং ডান দিকে রয়েছে শরৎচন্দ্রের স্মৃতি মন্দির।
উপন্যাস সম্রাট ডাক্তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাড়ির চারিদিকে রয়েছে বিভিন্ন প্রজাতির অসংখ্য বাঁশ গাছ, যার অধিকাংশ গাছগুলি লাগিয়েছিলেন লেখক নিজে। লেখকের পরোপকারী কাজকর্ম গ্রামবাসীদের আকর্ষণ করে। তিনি বিনামূল্যে চিকিৎসা করতেন এবং চিকিৎসার জন্য নিজে একটি চেম্বার গড়ে তুলেছিলেন এবং তিনি নিজেই সেখানে চিকিৎসা করতেন। এছাড়াও নারী শিক্ষার প্রসার এবং জাতিভেদ প্রথার জন্য তিনি অনেক আন্দোলন করেছিলেন। দেখুন, বাড়ির ঠিক সামনেই রয়েছে সেই বিখ্যাত পুকুর, যার উল্লেখ পাওয়া যায় রামের সুমতি গল্পে। এই পুকুরেই কার্তিক এবং গণেশ নামে দুটো মাছ ছিল। শরৎকুঠির অনতি দূরেই অবস্থিত রূপনারায়ণ নদ দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত। দ্বারকেশ্বর নদ পুরুলিয়ার ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে বাঁকুড়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের কাছে শিলাই নদীর সঙ্গে মিলিত হয়ে রূপনারায়ণ নদীর জন্ম হয়। এরপর কিছু পথ প্রবাহিত হয়ে গাদিয়াড়ার নিকট পুরনো দামোদর নদ বা মুঞ্জেশ্বরী নদীতে মিলিত হয়। এই মিলিত স্রোত এরপর হুগলি নদীতে এসে পড়ে। নদীটির মোট দৈর্ঘ্য ৮০ কিলোমিটার। নদীটি ইলিশ মাছের জন্য বিখ্যাত। এছাড়া এই নদীর তীরে কোলাঘাটে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র। সুদূর প্রসারী দিগন্ত, বিশাল জলাধার, ভটভটির শব্দ, নিরালা নির্জন নদীর পাড়, সঙ্গে রক্তিম আকাশ আর সূর্যাস্ত আপনাকে মুগ্ধ করবে। পায়ে পায়ে হেঁটে নদীর পাড়কে উপভোগ করতে পারেন। নদীর এই পাড় হাওড়া জেলা এবং ওই পাড় পূর্ব মেদিনীপুর জেলা। খোলা আকাশ, শীতল বেলাভূমি আর নাম না জানা ঘাস পিকাসো, মোনেট, জাহান জিকুয়ানের মতো শিল্পীর ক্যানভাসে আঁকা ছবিকেও হার মানায়। উদাসী বিকেলে কালো ধোঁয়ায় ভরা শহুরে জীবন থেকে একটু সরে সতেজ হাওয়া আর ক্লোরোফিলের মধ্যে বাঁচার রসদ খুঁজে পেতে সাহিত্যের ইতিহাস আর ভূগোল দৃশ্যমানের অন্যতম শ্রেষ্ঠ স্থান এই রূপনারায়ণের পাড়। আমরা শরৎচন্দ্রের কুঠি দেখার পর এখন এসে পৌঁছেছি রূপনারায়ণ নদের তীরে। অপরূপ দৃশ্য। সূর্যাস্তের সময় রক্তিম আকাশ আর জলে তার প্রতিচ্ছবি মুগ্ধ করে দিয়েছিল। নদীর পাড়ে রয়েছে বসার জন্য বেঞ্চ এবং বিকেলে এই বেঞ্চে বসে আপনি সময় অতিবাহিত করতে পারেন। দেখতে পারেন নদীর উপর ভটভটি কিংবা স্টিমারের আনাগোনা।
আকাশের ক্যানভাসে সবসময় দেখবেন পরিবর্তিত দৃশ্য এবং সামনে বিস্তীর্ণ জলাভূমি আপনার উদাসী মনকে এক নিমেষেই ভালো করে দেবে। শরৎচন্দ্রের ছোট গল্প এবং উপন্যাস লেখার অন্যতম ইন্সপিরেশন ছিল এই রূপনারায়ণ নদ। একটা সময় এই নদীটি তার বাড়ির একেবারে কাছ দিয়েই বয়ে যেত। আজ আমরা যেমন ভ্রমণ করতে এসেছি শরৎচন্দ্রের বাড়ি এবং রূপনারায়ণ নদ, আপনাদেরকেও ভার্চুয়ালি ভ্রমণ করালাম এই দুটি স্থান। আপনারা প্রচুর ভিডিওটি দেখুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং নিজেদের বন্ধুবান্ধবকে এই ভিডিওটি শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ।